দর্শক, নানা খবরে ফিরে রাজনীতির খবরও আসলে কম বেশি আছে, যদিও সেটি দিনের খবর ছিল বলে হয়তো গণমাধ্যমে কিছুটা সেটি নিচের দিকে চলে গেছে। আমাদের সাথে অতিথি হিসেবে এর মধ্যে যুক্ত হয়েছেন ওয়াদুদ ভূঁইয়া, বিএনপি দলীয় সংসদ সদস্য, এবং একই সাথে যুক্ত আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, এনসিপির। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা দুজনেই। লুটুর একরাম, আপনাকে দিকে যদি একটু শুরু করি, সেটি হচ্ছে আজকে জুলাই যোদ্ধাদের এবং নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে একটা সমাবেশ হয়েছে। আমরা দেখেছি বিরোধী দলীয় জোটের তারা একটি সমাবেশ করেছে। সেখানে বেশ কিছু রাজনৈতিক বক্তব্য আমরা কম বেশি দেখেছি, যে বিএনপিকে নিয়ে বলা হচ্ছে যে এখনই তারা জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে এবং একই সাথে আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি, এর ধরনের বক্তব্য এসছে। আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক ৭১ টেলিভিশন দর্শকদেরকে। এটা আসলে একটি রাজনৈতিক দলের কৌশল। এটা সরকারি দল বিরোধী দল পরস্পরকে আপনার কিভাবে তাদের মানে জনপ্রিয়তা হ্রাস করবে, এবং বিশেষ এখানে দেখবেন আপনার দুইটা দলই আপনার জুলাইয়ের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা একটা ইলেকশনের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে বিএনপি, আর বিরোধী দলের অবস্থান আছে জামাত এনসিপি। এখন 2 মাস না যেতে পরস্পরকে তারা কথার মাধ্যমে পরস্পরের ভুল ত্রুটি সমালোচনা, তারপর যেমন একসময় আপনার বিএনপি জামাতের সঙ্গে জোট ছিল, তখন কিন্তু বিএনপি জামাতের কোনো তো ভুল ধরতেন না, আবার জামাতও বিএনপি কোনো ভুল ধরতেন না। এখন আপনার পরস্পর বিরোধী দল অবস্থান নেওয়াতে এখন তারা পরস্পরের প্রতি যে ভুলগুলো ধরছেন, সমালোচনা করছেন, এটা রাজনৈতিক এটা সরকারি দল বিরোধী দলের একটা গঠনমূলক সমালোচনার একটা অংশ। এটা দোষের কিছু না, এটাই গণতন্ত্র সৌন্দর্য আমরা মনে করি। এই চর্চাটা মুখের ভাষা পরস্পরকে যে আপনার এই যে ঘায়েল করার বা গঠনমূলক সমালোচনা করার এই চর্চাটা অব্যাহত থাকুক, কিন্তু সেটা যাতে কোনোভাবে আপনার সহিংসতা, সেটা কোনোভাবে যাতে রাজপথে যাতে আবার সেই পেশিবাদের আমলের মতো যদি কোনো ধরনের সংঘাতের পর্যায়ে না গড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন গত কয়েকদিন দেখবেন আপনার ছাত্রলীগ ছাত্রদলে যে গুপ্ত যে শব্দটা লেখা নিয়ে যে তাদের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, যে কয়েকটা ক্যাম্পাসে আপনার উত্তপ্ত অবস্থা, মুখোমুখি অবস্থা, সংঘাত সহিংসতা করেছে, তো এটা যাতে কোনোভাবে ক্যাম্পাস থেকে যাতে আবার রাজপথে না গড়ায়, সেদিকে তাদেরকে সতর্ক রাখতে হবে। এখানে যারা অভিভাবক মূল দল বিএনপি এবং জামাত, তাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ এখনও মাত্র 2 মাস হলো আপনার নির্বাচিত সরকার ক্ষমতা আসবে। 2 মাসের মাথায় তারা যদি পরস্পরকে শত্রু হিসাবে যদি ওই পর্যায়ে নিয়ে যায়, যেমনটা আওয়ামী লীগ বিএনপি ছিল সেই পর্যায়ে নিয়ে যায়, তাহলে কিন্তু এখানে আপনার দেখবেন 2 দলেরই ক্ষতি হবে। যদি এ ধরনের তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তৃতীয় পক্ষ বলতে এখানে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, অথবা অন্য কেউ এখানে অন্য কোনো শক্তিও এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। যেমন একটু আপনি জঙ্গির কথা বললেন, জঙ্গি হামলারও প্রস্তুতি চলতেছে। এখানে নানানমুখী দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র তখন মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। অতএব যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আপনার নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে স্বপ্ন নিয়ে আপনার একসঙ্গে তারা যে রাজপথে থেকেছে, এখানে সহস্রাধিক যে প্রাণহানি হয়েছে, সেই বিষয়টা মাথা রেখে অন্তত বিএনপি এবং জামাতকে, জামাত যেমন বিএনপিকে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো এগুলো বাস্তবায়ন করার জন্য যেমন সময় দেওয়া উচিত, বিএনপি তো আপনার জুলাই আপনার এই সনদ বাস্তবায়ন করবে বলছে তারা, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বলতেছেন তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু এদিকে বিএনপি জামাত যেটা বলছে, তারা আশঙ্কা করতেছে বিএনপি বাস্তবায়ন করবে না জুলাই সনদ। এই আশঙ্কাটা ধরে তারা প্রতিনিয়ত বিএনপিকে চাপের মধ্যে রাখতেছে। আর হয়তো বা এটা চাপে রাখার একটা কৌশল হইতে পারে। বিএনপি যে নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলো দিয়েছিল, সেগুলো তো অনেকগুলো বড় বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের সাথে যুক্ত হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, এনসিপির। অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং ওয়াদুদ ভূঁইয়া তো আছেনই আমাদের সাথে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে বিএনপি তো বলছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে তারা পালন করবে। আস্থাহীনতার জায়গাটা আসলে কোথায়? আপনারা কেন এখনো আস্থা রাখতে পারছেন না? আপনাকে ধন্যবাদ।
আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি রাজনীতিবিদদের এবং বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা থাকে তাদের বক্তব্য এবং কার্যের মিল খুঁজতে যাই, আপনি দেখবেন যে কখনোই আমাদের সঠিক ইতিহাস লেখা যাবে না। কারণ আপনি যদি স্বৈরাচারী সরকারের কথাও বলেন কিংবা পূর্ববর্তী গত 50 বছরে বাংলাদেশের রাজনীতিবিদরা, তারা কিন্তু আপনার মানে গাল ভরা আশ্বাস নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে, ইভেন শুধু শেখ হাসিনার কথা বলেন, ক্ষমতার পতনের শেষ দিন পর্যন্ত কিন্তু তারা নিজেদের গণতান্ত্রিক দাবি করেছেন এবং তারা জনগণের আপনার রক্ষক হিসেবে নিজেদেরকে পোর্ট্রেট করার চেষ্টা করেছেন। কিন্তু মূলত আমরা যখন কাজের কথা দেখি তখন কিন্তু আমরা ভিন্ন রূপ দেখি। তো বর্তমান সরকার আপনার 2/3 মেজরিটি নিয়ে যে সরকার গঠিত হলো, তার সামনে কিন্তু কার্যত আপনার নিজের ইচ্ছা ছাড়া তেমন কোনো বাধা নেই। যে কোনো ভালো কাজ করার জন্য কিন্তু তার সংসদে ম্যান্ডেট আছে, জনগণ তাকে ভোট দিয়েছে এবং সে কিন্তু বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমরা দুঃখজনকভাবে প্রত্যক্ষ করলাম যে ঐকমত্য কমিশনের একটি আপনার মানে শক্তিশালী পার্টনার ছিল বিএনপি, স্টেক হোল্ডার ছিল বিএনপি। সে ঐকমত্য কমিশনের আপনার তখনকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পাশাপাশি আপনার কিছু বিষয় ছিল যেগুলোতে আপনার বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না, হ্যাঁ, তারা এগ্রি করেছিল অনেকগুলো জায়গায়। আমরা দেখেছি সেগুলো কিন্তু আপনার 2 মাসের মধ্যেই ভুলুণ্ঠিত করতে দেখা গিয়েছে। অনেকে আবার বলছেন যে হ্যাঁ, তাদের কিন্তু সময় দিতে হবে, কিন্তু আপনার একটা বিষয় বুঝতে হবে যে গত যে 1.5 বছর ব্যাপী যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এই সরকারের কার্যক্রমে বৈধতা দান, সরকারের সময়ে বিশেষ পরিস্থিতিতে যে অধ্যাদেশগুলো ঘটেছে, এগুলো কিন্তু বৈধতা দানের সময় হলো সংসদ আপনার শুরু করার পর থেকে 30 দিন পর্যন্ত। সো এখানে আপনার যে অনেক অধিকতর যাচাই বাছাই পর্যালোচনা কিন্তু সুযোগ নেই। সো এই কাজটা কিন্তু মানে এখন যে ভুলটা করছে, এখন যেই আপনার গোড়াতেই গলত করছে, এখনই বলতে হবে। সো আমরা যেটা দেখছি যে বিএনপি যেটা বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, সেটার সাথে তারা গত 2 মাসে সংসদ অধিবেশনে বসে যে অধ্যাদেশগুলোকে রেখেছে, যেগুলোকে রাখে নাই, পাশাপাশি আপনার যেটা আমরা অলমোস্ট ভুলিয়ে দেওয়া হচ্ছে সেটা হলো যে সংবিধান সংস্কার পরিষদ, যেটার আপনার কমিটমেন্ট কিন্তু বিএনপি তার 31 দফার প্রথম কমিটমেন্ট ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তারা কিন্তু সংস্কারের পথে না গিয়ে তারা অ্যামেন্ডমেন্টের পথে হাঁটছে, তারা সংশোধনের পথে হাঁটছে। এই অবস্থায় আপনি কিসের ভিত্তিতে বলবেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, আমরা তা বিশ্বাস করব? আমি মনে করি যে শুধু আমাদের ব্যাপার না, আমরা মনে করি যে বিএনপি তার স্বার্থেই অনেকগুলো বিষয় বাস্তবায়ন করতে হবে। কারণ বাংলাদেশের অতীতে যেভাবে দেশ পরিচালনা হয়েছে, সামনের দিনগুলোতে কিন্তু এই বিজনেস অ্যাজ ইউজুয়াল চাইলেই পারবে না। সো অনেকগুলো বাস্তবায়ন করতে হবে। কিন্তু আপনি যদি জনগণের দিকে তাকান, যারা আন্দোলন করেছে, আন্দোলনের পর যে আপনার একটা বিপ্লবী আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার প্রতি তো বিএনপি আপনার অথবা বিএনপি সরকার সুবিচার করছে না। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যথেষ্ট কারণ আছে বিএনপির এই আপনার চ্যালেঞ্জ নেওয়া, এই যে একটা ঝুঁকি নিচ্ছে যে আমি হয়তো বা আমার মতো করে বাস্তবায়ন করব, এখন এই ঝুঁকি এই সময়টা পাবে কিনা, এটা নিয়েও কিন্তু আমাদের যথেষ্ট সংশয় আছে। আমরা ওয়াদুদ ভাইয়া যেহেতু আছেন আমাদের সাথে, নিশ্চয়ই আপনি এর মধ্যে আলাউদ্দিন মোহাম্মদের কথা শুনেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই যে আস্থাহীনতার জায়গায় বিরোধী দলের নেতাদের বা বিরোধী দলের আপনাদের উপর তৈরি হচ্ছে, সেটি দূর করার জন্য আসলে আপনারা কি ধরনের উদ্যোগ নেবেন? কারণ তারা তো আপনাদের কথা বিশ্বাস করছে না কোনোভাবেই যে আপনারা বাস্তবায়ন করবেন। বিষয়টা হলো এই সদ্যজাত সরকারকে বিশ্বাস না করার মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি। তারা যেটা উদাহরণ দিচ্ছে যে সারা বাংলাদেশের ঐতিহাসিকভাবে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে তারা যেটা বুঝাতেছে, সেটা আমরা মনে করি যে সরকারে যারা থাকে তারা বেসিক্যালি অনেক সময় মানুষকে অনেক আশার বাণী দিয়েও সেই জায়গায় থাকে না। এই কথাটা ইউনিভার্সাল ট্রুথ, এটা সঠিক। কিন্তু আমরা তো সেই জায়গায় থাকার মতো সময় প্রেক্ষাপট আসেনি। আমরা বলতে বিএনপির তো সেই জায়গায় সেই সুযোগ আসেনি। কারণ আপনি জানেন বা চিন্তা করা দরকার, বিএনপির মাত্র বয়স হলো 2 মাস। 2 মাস অতিক্রান্ত হয়েছে। তো এই সরকার অধ্যাদেশের ভিত্তিতে এই শক্ত এবং কঠিন বিষয়গুলো পাশ করার সুযোগ কম। তাছাড়া এটা বাধ্যবাধকতা ছিল 30 কার্য দিবসের মধ্যে এই বিষয়গুলো বা বিল আকারে উত্থাপন করে পাশ করতে হবে। এতগুলো অধ্যাদেশ এই 30 কার্য দিবসের মধ্যে পাশ করার কোনো সুযোগ ছিল না। এর মধ্যে যেগুলো অত্যন্ত স্বাভাবিক, সাধারণ অথবা বেশি সময় নেয়নি, সেগুলো কালক্ষেপণ না করে সরকার কিন্তু বিল আকারে বাস্তবায়ন করে ফেলেছে।
মানে বিল পাশ করে ফেলেছে। এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে এই বিলগুলো পাশ করতে দেখা গেছে সংসদ সদস্যরা একদিন দুদিন আগে যে নোটিশ পাওয়ার কথা, বিলগুলো পাওয়ার কথা তাদের সামনে, কিন্তু সময়ের অভাবের কারণে আপনার দিন রাত মিনিস্ট্রিগুলো, সংশ্লিষ্ট মিনিস্ট্রিগুলোর স্টাফরা কাজ করেছে এবং মানে সরকারি বিজি প্রেস রাতে দিনে তাদের স্টাফরা কাজ করেও এই 30টি দিনে 30 কার্য দিবসে সকল উদ্যোগের সামনে আনতে পারেনি। তারপরে সরকারের ইচ্ছা হলো এমন যে আমরা অত্যন্ত ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে মজবুত করে তার আশপাশ বেঁধে আমরা জিনিসগুলা যেই কয়টা অধ্যাদেশ বাকি আছে করব। একটা কথা মনে রাখতে হবে, অধ্যাদেশ আর বিল এক জিনিস না। অধ্যাদেশ একটা চিঠি আকারে, প্রজ্ঞাপন আকারে আপনার ছেড়ে দিল প্রেসিডেন্টের অফিস থেকে, আর বা সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্টের পক্ষ থেকে অনুমোদন দিয়ে দেয়। এটা রাষ্ট্র বা সরকার পরিচালনার জন্য, অন্তর্বর্তীকালীন সময় সরকারকে গাইড করার জন্য, আইনগত ভিত্তি দেওয়ার জন্য এই অধ্যাদেশগুলো জারি করা হয়। তো এই অধ্যাদেশগুলো জারি করা মানে কিন্তু এগুলো কিন্তু আইন আকারে আসেনি, বিল আকারে আসেনি। তো বিল আকারে আসতে হলে এটার অনেক পরিপূর্ণতা দিয়ে আনতে হয়। এখন এখানে আমি অবিশ্বাসের কিছু দেখি না, যেখানে এটার বয়স 1 বছরও যায়নি সরকারের। তাছাড়া সরকারের প্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রীরা, সংশ্লিষ্ট লোকজন বারবার বলছে যে আমরা এটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করব। এখন প্রশ্ন হলো, সরকারকে জনগণই তো ম্যান্ডেট দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, ক্ষমতা বলবো না, দায়িত্ব দিয়েছে। এখন জনগণের দেওয়া দায়িত্ব প্রাপ্তরাই তো ভাববে কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল। আমরা মঙ্গলটার জন্য সময় ক্ষেপণ করছি, তারা যেটা বলছে সেটা সঠিক। সময় ক্ষেপণটা আসলে তো ওইভাবে সময় ক্ষেপণ হয়নি যে আজকে এমন না যে সরকার আসার পরে 1 বছর চলে গেছে এখনো কিছু করছে না। অতএব সরকার যে মানে কমিটমেন্ট রক্ষা করবে না, এই যে উদাহরণটা দিচ্ছে, উদাহরণটা আওয়ামী লীগের সাথে কোনোভাবে যায় না, ফ্যাসিস্টের সাথে যায় না। কারণ এই বিএনপি সরকার কিন্তু নির্বাচন আগে বলেছে আমরা জনগণের জন্য কি কি করব, এর মধ্যে অনেকগুলো কাজ বিএনপি তার ওয়াদা পূরণ করেছে, যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড বা খাল খনন বা কৃষকদের জন্য ঋণ মওকুফ। এই জিনিসগুলো কিন্তু বিএনপি অলরেডি করে ফেলছে, ডান বা চলমান আছে। তাহলে বিএনপি এখানে খুবই স্বচ্ছ, যে কথাটা সরকার হিসাবে সরকার গেলে করবে তা কিন্তু অলরেডি বিএনপি করে ফেলেছে। এটাই প্রতীয়মান হয় যে বিএনপি আর আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট এক নয়। অতএব বিএনপি এই জিনিসটাও, এই অধ্যাদেশগুলাও, এই জুলাই সনদও মানে পাশ করবে, এতে কোনো সন্দেহ নেই। জুলাই সনদ পাশ করবে, কিন্তু যে অভিযোগ বারবারই থাকে বিরোধী দলে যে আপনারা নানাভাবে সেটি কালক্ষেপণ করছেন, কেন এক খুব দ্রুততার সাথে সেটি করছেন না, সেই প্রশ্নটি থাকছে। আমরা ফিরবো আমাদের বিরতি নিতে হবে। আপনি বলুন না 2 মাসে কি এমন সময় চলে গেল যে কালক্ষেপণ করছে? এটা কি কালক্ষেপণ বলা যায়? এটা কি এমন যে আমাদের দেশের লোকজনের অভাব অনটন শুরু হচ্ছে, এটার কারণে আজকে যে এটা বৈশ্বিক একটা যুদ্ধের কারণে আমাদের তেলের সমস্যা, তেলের কারণে অর্থনৈতিক সমস্যা, সংকট, দ্রব্যমূল্যের উপর আঘাত করছে, এটা তো আমাদের দ্বারা, বিএনপির দ্বারা সৃষ্ট না, সরকার দ্বারা সৃষ্ট না। এটা এমন নয় যে এটা না করলে দেশের মানুষের দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, এটা এই মুহূর্তে না করলে চাকরির সংকট হচ্ছে, দেশে অর্থনৈতিক সংকট হচ্ছে, এটার কারণে তা তো না। অতএব আমরা আপাতত সম্মুখে যে সকল সমস্যা আছে এগুলো সমাধান করে বিএনপি এই বিষয়টা ধরবে। ঘুরে ফিরে রাজনীতি এবং একই সাথে যে দুঃখজনক ঘটনা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে, 2 বাংলাদেশি শিক্ষার্থী নিহত, সেই খবরটাও আসলে আছে। আমরা একটু রাজনৈতিক খবরে আবারও একটু ফিরতে চাই। লিটন ইকরাম, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে একটি কথা আসলে আমরা দেখছিলাম, একটি সংবাদ মাধ্যম বলছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী দলেরকে নির্মূল করার এক ধরনের শব্দ, আসলে এই শব্দগুলো আমরা এর আগের সময়গুলোতে আসলে শুনতাম। এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষের ভিতরে এক ধরনের নেতিবাচক তো আসলে প্রভাব পড়ে। আপনার কাছে কি মনে হয় যে এখনই এই ধরনের বক্তব্য পাল্টাপাল্টে, আপনি নিজেও এটা দিয়ে শুরু করেছিলেন যে এখনই এই ধরনের বক্তব্য দেওয়ার মতো অবস্থা আসলে তো তৈরি হয়নি, এটি রাজনীতির জন্য খুব একটা আসলে সেটি ভালো নিশ্চয়ই না। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই 1 মিনিটের জন্য। যে আপনি যে নির্মূলের কথা বলছেন, বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে ওই নির্মূলের কথা বলা হয়নি। বলা হয়েছে, মহাসচিব যেটা বলেছে সেটা হলো যে কি রাজনৈতিকভাবে নির্মূল করা। রাজনৈতিকভাবে নির্মূল করা এটা একটা প্রতিযোগিতা। যে কোনো মানে দল যদি ভালো কাজ দিয়ে, ভালো কর্ম দিয়ে খারাপ কর্মকে ঢেকে দিতে পারে তাহলে তো নির্মূল হইতেই পারে।
অতএব এইটা আর রাজনৈতিক দলকে, বিরোধী দলকে নির্মূল করা এক জিনিস না, রাজনৈতিক নির্মূল বলেছে। ধন্যবাদ। জি। ধন্যবাদ। আমার এই বিষয়টা অদ্ভুত ভাই একটু অ্যাড করলেন, ভালো হলো। আমারও এই জায়গাটায় নির্মূল শব্দটা দেখার পর আমিও একটু ভালোভাবে বিষয়টা একটু খতিয়ে দেখলাম যে নির্মূল করবে বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের মতো এরকম একজন সজ্জন ব্যক্তি এই ধরনের কথা একটু আসলে বলতে পারে না। পরে এটা কন্টেন্টটা ভালোভাবে দেখলাম, সেখানে উনি রাজনৈতিকভাবে নির্মূল আর ওই যে রাজনৈতিক দল নির্মূল তো আসলে এক কথা না। তো উনি ওই যে অদ্ভুত ভাই যেটা বলেন যে রাজনৈতিক মানে বক্তব্য, এটা তাদের রাজনৈতিক তাদের কর্মকাণ্ডটা এখানে আসলে নির্মূল করার কথা উনি ইঙ্গিত করছেন। তো এটা যাতে আমি বলবো যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ড মানে মাধ্যমে প্রতিযোগিতার নির্মূল যে উনি ইঙ্গিত করেছেন সেটার মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে, মানে পলিটিক্যাল দল নির্মূল করাটা কোনোভাবেই সমীচীন নয়। এবং এটা বাংলাদেশে আমরা যেটা অতীতে মানে আপনার যেটা ৭৫ যে মানে বঙ্গবন্ধুর ওই সময় এমনি যে মানে আপনার একটি দল রেখে বাকি সবগুলো যে নির্মূল করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটার পরিণতির উপর আমরা দেখতে পেলাম। মানে বহুদলীয় গণতন্ত্রের চর্চা বিএনপি জিয়াউর রহমান সাহেব শুরু করছেন। তো সেই দল কখনো অন্য দল নির্মূল করা বা নিষিদ্ধ করা এটা কেউ আশা করেন না। তো আশা করি বিএনপিও সেটা করবে না। এটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক বক্তব্যের মধ্যে যেটা রাজনৈতিক প্রতিযোগিতা, যেটা যে দুই দলেই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু পরস্পরকে আপনার গায়েল করে জনপ্রিয়তা বৃদ্ধির এবং যেমন বিরোধী দল চাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমিয়ে যাতে ভবিষ্যতে পরবর্তী ইলেকশনে তারা ক্ষমতা আসতে পারে, সেই জায়গায় সেই লক্ষ্য নিয়ে কিন্তু বিএনপিকে তারা নানানভাবে নানান বক্তব্য দিয়ে ড্যামেজ করার চেষ্টা করতেছেন। অনুরূপভাবে বিএনপিও তাদেরকে জামাতকে সে ৭১ সালে তাদের ভূমিকা স্মরণ করে দিয়ে তাদেরকে কিভাবে তাদেরকে আবার এই যে মানুষের কাছে কিভাবে আবার অজনপ্রিয় করা যায় সেই চেষ্টাটা করতেছেন বিএনপি শীর্ষ পর্যায়ে থেকে শুরু করে সব পর্যায়ে। এটা রাজনৈতিক প্রতিযোগিতা, এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা যেন এই পর্যায়ে থাকে এবং যাতে কোনোভাবেই যাতে সংঘাত সহিংসতার দিকে না যায় আমরা আশা করব। মানে এভাবে মানে আগামী ৫ বছর এভাবে মানে আপনার গঠনমূলক সমালোচনা, পাল্টে রাজনৈতিক বক্তব্য এবং সরকারের ভুলগুলা বিরোধী দল ধরিয়ে দিবে, একই সঙ্গে মানে গঠনমূলক সমালোচনা করবে। আবার সরকারি দলও বিরোধী দলের সঙ্গে আপনার তাদের যে মানে বিশেষ করে যে মানে সংখ্যাগরিষ্ঠতার যে মানে আপনার পার্লামেন্ট যেটা মানে ক্ষমতাসীন দল পাইছে সেটার দিয়ে যাতে কোনোভাবে বিরোধী দলকে যাতে মানে আপনার এই যে তুচ্ছতাচ্ছিল্য করে যাতে আবার যে আওয়ামী লীগের মতো ওই যে মানে যে পতিত মানে যে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যেভাবে মানে বিরোধী দলকে যেভাবে গায়েল করছে বা যেভাবে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেছে সেটা যাতে না করে বরং তাদের কথাগুলো গুরুত্ব দিয়ে সমাধান করা উচিত। জামায়াতের তিনি আবার বলছিলেন যে বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না, দুর্বল আওয়ামী লীগ হবে, এরকম এক ধরনের বক্তব্য দিচ্ছেন। কেন হচ্ছে এই তুলনাগুলো বারবার আসলে? এগুলো তো সাংগঠনিক ক্যাপাসিটির কারণে হয়তো বলতেছে। যেমন আওয়ামী লীগের যে সাংগঠনিক ক্যাপাসিটি মানে তারা মনে করে যত বিএনপির চেয়ে বেশি, বিএনপি যেমন তারা মানে আপনার এই যে আপনার বিএনপিকে মানে ১৭ বছর মানে লেগে গেছে আওয়ামী লীগকে হটাইতে। সেক্ষেত্রে আওয়ামী লীগ তারা প্রশাসনিকভাবে হোক, আপনার সাংগঠনিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, আন্তর্জাতিক কানেক্টিভিটির দিক থেকেও সব কিছু মিলে তারা হয়তো আওয়ামী লীগকে হয়তো বিএনপির চেয়ে বেশি শক্তিশালী মনে করে জামাত, যেহেতু ১৭ বছর লেগে গেছে বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে। তো বিএনপিকে সেই জন্য বিশেষ করে আওয়ামী লীগকে হটাতে অনেক দেরি হওয়ার কারণে কিন্তু বিএনপিকে সাংগঠনিকভাবে অনেকে দুর্বল মনে করে। তারা মানে যে হ্যাঁ এটাও ঠিক যে তারা মামলা হামলা নানান হাজার হাজার মামলা মোকাবেলা করতে করতে নেতাকর্মীরা মানে সর্বশান্ত হয়ে গেছেন। এই জন্য তারাও দেয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য রাজপথে এককভাবে তারা কিছু করতে পারেননি। পরবর্তীতে সাধারণ মানুষ জুলাই যুদ্ধ এর মাধ্যমে তখন সম্মিলিতভাবেই কিন্তু মানে এই আওয়ামী লীগকে পতন ঘটানো সম্ভব হয়েছে। এটা আসলে শুধু ছাত্ররা একা পারতো না, বিএনপিও একা পারতো না, জামাতও একা পারতো না, এটা সম্মিলিত মানুষের অংশগ্রহণ ছিল এখানে, সাধারণ মানুষের যে যেখান থেকে পেরেছে। দেখুন রিকশালাও অংশ নিয়েছিল। এখন যদি যেমন জেলা পর্যায়ে জামাত এনসিপি বিএনপিকে ফেলে দিবে, এটা কিন্তু এককভাবে তারা পারবে না। তাদেরকে আওয়ামী লীগকে যখন ফেলছে তখন বিএনপিও সাথে ছিল। অথবা সময় লাগবে, এগুলো রাজনৈতিক বক্তব্য এভাবে চলতে থাকবে, এটা মানে পরস্পরকে গায়েল করার জন্য আমরা এটা এই গণতন্ত্রের যে আপনার এই যে গঠনমূলক সমালোচনা মানে কর্মসূচি দিয়ে ক্ষমতাসীন দলকে চাপে রেখে যে দাবি আদায়,
সেটা কিন্তু মানে 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 এটাই মানে ভালো, মানে যেমন বিএনপি যাতে কোনো ভুল পথে যাতে যেতে না পারে, জনগণের বিরুদ্ধে যাতে কোনো সিদ্ধান্ত নিতে না কিন্তু পারে। একটি কথা একটু জানবার আছে, আমাদের অতিথি বলছিলেন, মদন ভাইয়া বলছিলেন যে দেশে তো আরো অন্যান্য হচ্ছে সমস্যা রয়েছে যেগুলো নিয়ে বিরোধী দলের হয়তো কথা বলবার বা নিজেদের অবস্থান তুলে ধরবার একটা জায়গা আছে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে সেখানে বিরোধী দল কি তার দায়িত্বটা পালন ঠিক মতো করছে? বিরোধী দল এখন একটা মানে জনপ্রিয় ইস্যু হলো যেটা মানে আপনার জুলাই সনদ, এটা একটা জনপ্রিয় ইস্যু বলে মনে করে, এই ইস্যুটাকে তারা সামনে নিয়ে আসছে। এখানে অন্যান্য যে ইস্যুগুলো সেগুলো তারা বলতেছে, কিন্তু ওইদিকে জোরটা কম দিচ্ছে। যেমন আপনার এই যে মানুষের যে যেমন দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য গত আপনি দেখবেন গত কিছুদিন, গত মাসের চেয়ে এই মাসে প্রায় অনেকগুলো জিনিসপত্রের কিন্তু দাম বেড়ে গেছে। কিন্তু এই দামগুলো বেড়ে যাওয়ার কতগুলো কারণও আছে, জ্বালানি তেল সব বাজেট মানে সব কিছু মিলে আপনার নানান মানে কারণে জিনিসপত্রের দামগুলো বাড়তেছে। কিন্তু এটার জন্য বিরোধী দলেরও প্রেশার দেওয়া উচিত যে কোন জিনিসের দাম কেন বাড়তেছে, এগুলো একটা ব্যাখ্যা চাওয়া উচিত সরকারের কাছে। এবং যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, এই সিন্ডিকেটগুলো তো আপনার এই যে বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন তো এই সিন্ডিকেটের বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছিল। এখন আবার ওই সিন্ডিকেট তাহলে ওনারা ভাঙতে পারবেন না কেন? কারা এই সিন্ডিকেট, কেন আপনার এই যে আপনি দেখবেন এই যে গত মানে আজকেও মানে আজকে গতকালকে 2-3 দিন সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু নিত্যপণ্যের জিনিসপত্রের দাম মানে বাড়ার যে একটা তালিকা দেখবেন, প্রতিটা ইয়াতে আপনার 20-30-50 টাকা করে বাড়ছে বিভিন্ন পণ্যের। এই জায়গাগুলোতেও বিরোধী দলের মানে অ্যাড্রেস করা উচিত, কিন্তু আমরা সে জায়গায় তাদের বক্তব্য খুব কমে দেখতে পাচ্ছি। আর জ্বালানি তেল নিয়ে কিছুটা বলতেছে পার্লামেন্টে, তো মূলত সাধারণ মানুষের যে মানে জায়গাটা, সাধারণ মানুষের পক্ষে যে কথা বলার যে প্রয়োজন সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করা উচিত, শুধু জুলাই সনদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আর কি। জি, আলাউদ্দিন মোহাম্মদ, নিশ্চয়ই আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটা আমরা পেতে পারি। আপনি যেটা বলছেন, আমি বিজ্ঞ আলোচক যে বিষয়টা বললেন, জুলাই সনদ জনপ্রিয় বলে জুলাই সনদ নিয়ে আসলে আমাদের ভয়েস স্ট্রং, ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, কারণ আমরা যদি দেখি আপনার বাংলাদেশের রাজনীতিতে জনপরিসরে বাজার ব্যবস্থায় কিছু আপনার সমস্যা আছে যেগুলো দৈনন্দিন সমস্যা, নৈমিত্তিক সমস্যা, আর কিছু আছে আপনার গঠনমূলক অথবা আপনার দীর্ঘ সময় ধরে বিরাজ করে। যেমন আমাদের যেই শেখ হাসিনা যে সরকার, তারা যেভাবে আপনার সংবিধানকে কাটাছেড়া করে এমন একটা অবস্থা নিয়ে গিয়েছিল, যেই কারণে আপনার 2014 সালে নির্বাচন বিরোধী দল আসলে ঠেকাতে পারে নাই, কারণ সাংবিধানিক ভাবে নির্বাচন হয়েছে। একই ভাবে আপনার 2018 সালে নির্বাচন বলেন, 24 নির্বাচন বলেন, ইভেন আপনার যদি শেখ হাসিনার শাসনের কথাই বলেন, এই শাসনের মূল সমস্যাটা কি দ্রব্যমূল্য ছিল, কিংবা মূল সমস্যাটা কি আপনার ইউটিলিটিস কিংবা নাগরিক সেবা, এটা কিন্তু ছিল না। কারণ নাগরিক সেবা, ইউটিলিটিস এগুলো আপনার যে কোনো দেশের আপনার এটা একটা সিজনাল সমস্যা। ধরেন আপনার এটা যদি আপনি সম্পূর্ণরূপে বাজারকে আপনার নিয়ন্ত্রিত না করতে পারেন, রেগুলেশন ঠিকঠাক না করতে পারেন, এগুলো আপনার থাকবে। কিন্তু আমরা একটা ক্যান্সারের মতো সংকটে পড়ে গিয়েছিলাম, সেটা হলো যে আপনার শাসনতান্ত্রিক সংকট। হ্যাঁ, এবং সামনের দিনগুলোতে আরেকটা বড় সংকট এখনো আপনার রিজলভ হয় না, সেটা হলো আপনার পাওয়ার ট্রানজিশন অথবা ক্ষমতার হস্তান্তর সংকট, পিসফুল পাওয়ার ট্রানজিশনের যে সংকট। এখন যেমন জুলাই সনদ যে বিষয়টা অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যেই সেট অফ আপনার রিফর্মস এর প্রপোজাল করা হয়েছে, যেগুলোতে সবাই একমত হয়েছে, এগুলো কিন্তু এমন না যে আমাদের দৈনন্দিন সমস্যাটাকে পাশ কাটিয়ে যাবে, দৈনন্দিন সংকটকে আপনার অ্যাড্রেস করবে না। কিন্তু মূল জায়গাটা হলো যে আপনার বড় একটা ব্লাডশেডের পর, আপনি যদি 90 গণঅভ্যুত্থানও দেখেন, গণঅভ্যুত্থানের পরে আপনার যে 3টা রাজনৈতিক জোট কিছু বিষয়ে একমত হয়েছিল এবং তাদের আলাদা আলাদা জায়গায় তারা এই বিষয়গুলোকে জাতির সামনে উত্থাপন করেছিল। পরবর্তীতে কিন্তু আপনার নির্বাচিত সরকার এসে গণভোট দিয়ে সংবিধান সংশোধন করে আপনার এই ঐকমত্যের অনেকগুলো বিষয় কিন্তু তাকে বাস্তবায়ন করতে হয়েছে, এবং যেগুলো বাস্তবায়ন করেনি পরবর্তীতে ব্রিজ করেছে, এগুলো ঘিরেই কিন্তু আপনার রাজনীতিটা নিপতিত হয়েছে। এখন 24 গণঅভ্যুত্থানের পরে একই ঘটনা। ধরেন আমরা জানি যে ক্ষমতা ট্রানজিশন হবে নির্বাচনের মাধ্যমে, কারণ আমাদের এখন তো ক্ষমতা ট্রানজিশন নির্বাচনের মাধ্যমে হয় নাই। কেন হয় না এই প্রশ্ন তো উঠাতে হবে, এবং এই কেন হয় না উত্তর দিতে গিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক অনেকগুলো সংস্কারে একমত হয়েছে। তো এই বিষয়গুলো যদি আমরা পাশ কাটিয়ে যাই অথবা যদি মনে করি এগুলো বেশি জনপ্রিয় অথবা এগুলো যদি ভবিষ্যতের জন্য রেখে দেই, তাহলে কিন্তু আমরা আগের যেই সংকট, সেই সংকট থেকে কিন্তু বের হলাম না। এটা যেটা আপনার ওয়াদুদ ভাই বলেছেন,
আমি বিশ্বাস করি এবং এটা বাস্তবতা হলো যে ওনারা রাজনৈতিক দলে থাকলে দলের অনেকগুলো সিদ্ধান্ত আসলে একক সিদ্ধান্ত সবাইকে এখানে ইকো করতে হয়। এবং এটাও কিন্তু আমাদের একটা সাংবিধানিক সংস্কারের বিষয়, যেটা ৭০ ধারা হয়তো সংস্কার হলে অনেক ক্ষেত্রেই মাননীয় সংসদ সদস্যগণ তারা নিজেদের মতামত ব্যক্ত করতে পারবেন। কিন্তু একই সাথে এটা সত্য যে আপনি যেভাবে বলেন না কেন, যেমন দুদক সংস্কার বলেন, এখন বিচার বিভাগের যেই আপনার নতুন সচিবালয় হয়েছে, কিংবা আপনার যে গুম প্রতিরোধ যে অধ্যাদেশ, এই বিষয়গুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। হ্যাঁ, বাজার দ্রব্যমূল্য কিংবা অন্যান্য যে সমস্যা, অন্যান্য সংকট নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ, যেমন একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই মুহূর্তে যে শাসনতান্ত্রিক সংকট আগামী দিনে আবারও আমাদের রাষ্ট্রকে একটা জায়গায় আপনি স্টেলমেটে নিয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আমাদের উত্তরণ করা। সো আমি যেটা বলবো যে এটা অনেকেই বলে যে হ্যাঁ জুলাই কিংবা গণঅভ্যুত্থান না, ব্যাপারটা আসলে গণঅভ্যুত্থানের যেই অর্জন, এই অর্জনের জায়গাগুলো কিন্তু আমাদের সামনে, এগুলো কিন্তু পিছনে না। পিছনে কিন্তু লস যা হওয়ার হয়ে গিয়েছে, এটা আপনি ফেসিবাদের শাসনের মধ্যেই বলেন কিংবা তারপর যে অন্তর্বর্তী যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের আসলে জেনারেশনাল লস। এখান থেকে কিন্তু আমাদের অর্জনের আসলে কিছুই নেই, অর্জনটা কিন্তু সামনে। যে ওই সামনের অর্জনটার জন্য কিন্তু পিছনে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের ইকোনমি সাফার করেছে, সব কিছুই ধরেন। সো আমাদের এই অর্জনের সময়টা আমাদেরকে অবশ্যই ভিজিলেন্ট থাকতে হবে যে আমরা আসলে অর্জনটা বুঝে নিতে পারছি কিনা। এখন যেহেতু আপনার যারা সরকারে আছে, এখন আমরা তো অর্জনটা তো তাদের কাছ থেকে বুঝে নিতে হবে, এবং মোর ইম্পর্টেন্টলি যেহেতু 2/3 মেজরিটিতে আছে, তো তাদের কিন্তু আপনার কোনো কিছু বাদ দেওয়ার জন্য, কোনো কিছু আপনার বিল পাস করানোর জন্য কিন্তু অন্য কারো প্রয়োজন হয় না। সো এই ক্ষেত্রে যদি আমাদের একই সাথে সংসদের ভিতরে এবং বাইরে জনপরিসরে, মিডিয়ায় বলেন, সিভিল সোসাইটিতে বলেন, ইভেন আপনার জনসমাবেশে বলেন, এই যে বাস্তবায়নের জায়গাগুলো যদি আপনার জারি রাখা না যায়, জনমনে যদি এই সংস্কারের বিষয়গুলো যদি রিলেভেন্ট না রাখা যায়, তাহলে কিন্তু আমরা আসলে আগের ব্যবস্থায় ফিরে যাব। এবং বিএনপির অনেক ক্ষেত্রেই, যেটা বিএনপি আপনার 1990 থেকে 91 থেকে 96 যদি, এবং 2001 থেকে 2006, আমরা কিন্তু বিএনপির প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের মধ্যেও কিন্তু অনেক ফারাক দেখেছি। এবং যে নির্মূলের রাজনীতির কথাটা বললেন এবং বললেন যে রাজনৈতিকভাবে নির্মূল করা, বিষয়টা হলো যে জনগণ, আমজনতা কিন্তু ডিকশনারি বুঝে আপনার অ্যাকশনে যায় না। তারা যখন আপনার তাদের শীর্ষ নেতৃত্ব একটা ইঙ্গিত দেয়, তখন তারা এটাকে আপনার অনিবার্য অথবা অবশ্য পালনীয় কর্তব্য মনে করে। যেমন আপনি একটা বিষয় দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু ঘটনা, এগুলো কি যখন আপনার বিএনপির বর্তমান চেয়ারপারসন একটা ন্যাশনাল এজেন্ডা নিয়ে আসলেন, যে গুপ্ত শব্দটি, এটার মাধ্যমে কি করলেন, যেমন কিছু বিষয় অথবা একটা পেরিফেরির বিষয়, এটাকে সেন্ট্রাল করে ফেললেন। এখন দেখেন যে সামহাও এই বিরোধী দল এবং সরকার দলের রাজনীতি এই একটা শব্দকে ঘিরে হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু এমন না যে আমি বলছি না যে এইটা রিলেভেন্স নাই, কিন্তু এটা যেই রিলেভেন্স ছিল, এটা ছিল একটা পেরিফেরাল, প্রান্তিক রিলেভেন্স। কিন্তু এটা যখন একটা দলের প্রধান যখন তার বক্তব্যে নিয়ে আসে, এটা কিন্তু আর পেরিফেরাল থাকে না, সেন্ট্রাল হয়ে যায়। তদ্রুপ ভাবে আপনি যথাযথই বলেছেন যে একজন সজ্জন ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আপনার তার রাজনৈতিক জীবনে অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যিনি একসময় আপনার একটা রাজনৈতিক দল জামাতের আপনার নির্মূলের বিপক্ষে তার রাজনৈতিক অবস্থান নিয়েছেন, এবং আওয়ামী লীগ বারবার বিএনপিকে যেভাবে জামাত থেকে আলাদা করতে চেয়েছিল, এত আপনার নির্যাতনের পরও কিন্তু আলাদা হন নাই, তারা গণতান্ত্রিক সংগ্রামের পাশাপাশি ছিলেন। এখন নির্বাচনের পর সরকারে যাওয়ার পর যদি তাদের মুখে এই ধরনের ভাষ্য আসে, এই ভাষ্যটা কিন্তু হয়তোবা আমাদের কাছে, যেটা আমি বললাম যে খুব স্ক্রুটিনাইজ করলে মনে হবে না রাজনৈতিক নির্মূল তো আসলে কর্মসূচি দিয়ে নির্মূল করা কিংবা তাদেরকে বিভিন্ন ভাবে ন্যারেটিভ দিয়ে নির্মূল করা, কিন্তু তৃণমূলে কিন্তু নির্মূল শব্দ নির্মূল মানে একদম ভাইয়া, নিশ্চয়ই এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা আরেকটু বিস্তারিত বুঝতে পারবো। আমি একটু আগে বলেছি যে নির্মূল বলতে এখানে অপব্যাখ্যা বা ভুল বোঝার বিষয় আছে। যেখানে আমরা তো রাজনীতি করি, এটা একটা প্রতিযোগিতা, ভালো মন্দের প্রতিযোগিতা, বুঝা পাড়ার প্রতিযোগিতা। আমি কিভাবে আমার কনসেপ্টটা জাতির কাছে প্লেস করছি, আমার কনসেপ্টটা আরেকজন বুঝছে না, তার কনসেপ্টটা আমি বুঝছি না, অথবা তার কনসেপ্টটা আমার কাছে সঠিক না, আমার কনসেপ্টটা তার কাছে সঠিক নয়, সেই জায়গায় আমাদের প্রতিযোগিতা হবে। রাজনৈতিক প্রতিযোগিতা সবসময় থাকবে, সারা বিশ্বে আছে, গণতান্ত্রিক দেশগুলোতে আছে। রাজনৈতিক প্রতিযোগিতার ফাইনালটা কি, ফাইনাল ফলাফলটা কি? ফাইনাল ফলাফলটা হলো নির্মূল হয়ে যাওয়া, যে অপসংস্কৃতি, অপরাজনীতি, অপচিন্তাধারার মানে বিনাশ করা,
যেমন আজকে মুসলিম লীগ আমাদের দেশে নাই, যারা একসময় রাজাকার আল সাম সালবদর ছিল তারা এখন ওই পর্যায়ে নাই, কারণ ওই প্রেক্ষাপট এখন আর নাই। তাহলে কি দাঁড়ালো? কেউ না কেউ তো রাজনৈতিক দৃশ্যপট থেকে নির্মূল হয়, নির্মূল হতো। আমরা আশা করছি একসময় তো আওয়ামী লীগ যে ফ্যাসিস্টের ভূমিকা কাজ করেছে তারাও কিন্তু নির্মূল হওয়ার সম্ভাবনা আছে, এবং তারাও নির্মূল হবে। এত বড় একটা দল যাদের 33-34% সমর্থন আছে, সেই দল আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। সেই দলের নেত্রী আজকে পলাতক, ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে। তো এই অবস্থায় তাদের অপকর্মের জন্য যে জায়গায় গেছে তারা কিন্তু নির্মূল হওয়ার সম্ভাবনা এবং ধারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তো নির্মূল এটাকে অপব্যাখ্যা করলে অনেক কিছু করা যায়। আমি মনে করি এটা সজ্জন ভাষা, এটা রাজনীতির ভাষা। রাজনৈতিকভাবে আমি তো চাইবই আমার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। ঘায়েল মানে গুলি করে নয়, ঘায়েল মানে মারপিট করে নয়, ঘায়েল মানে আমি তো বলছি রাজনৈতিকভাবে ঘায়েল করব। এটাকে অপব্যাখ্যা যারা করে তাদের উদ্দেশ্য ভালো নয়, তারা একটা ইস্যুকে নন ইস্যু করতে চায়। যেমন বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কোনো ইস্যুই নেই, যার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ইস্যু তৈরি করার জন্য চেষ্টা করছে। এটা হলো একটা লোভ, একটা লালসা, ক্ষমতার লোভ, ক্ষমতার লালসা। কারণ তাদের ধারণা ছিল তারা বোধহয় ক্ষমতা এসে যাবে, মাঠে আওয়ামী লীগ নাই, বহির্বিশ্বের কারো কারো সমর্থন নিয়ে, অর্থ দিয়ে, বেহেশতের টিকিট বিক্রি করে, তারা ইনসাফের কথা বলে, ধর্মের ব্যবসা করে তারা মনে করছিল যে ক্ষমতায় চলে যাবে। কিন্তু দেশের মানুষদের ধর্মান্ধ নয়, এটাই আবারও প্রমাণ করছে। আওয়ামী লীগ না থাকাতে এতগুলো সিট পেয়েছে, তাও আওয়ামী লীগের ভোটের কারণে। তা না হলে এতগুলো সিট তো তারা পেত না। তারা কিন্তু আমি আশা করি এইভাবে চলতে থাকলে তারা আগামীতে সেই 3 আসনে ফিরে যাবে। তাদের যে সে আওয়ামী লীগের সময় 3 আসন পেয়েছিল 96-তে, সেই 3 আসনে কিন্তু এই আজকের বিরোধী দল ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা সেটাই চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে আজকের এই জামাত ইসলামকে 3 আসনে নিয়ে যাওয়া। এটার অর্থ এই নয় যে কি তাদেরকে রাজনৈতিক নির্মূল করা এক কথা নয়। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো এটাকে অপব্যাখ্যা করা ঠিক হবে না। যেমন দেখেন, আজকে সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু নাই, ইস্যু বানাচ্ছে। এই সরকার আসার সাথে সাথে একটি প্রাকৃতিক সমস্যা সরকারের উপরে বর্তিয়েছে, যেটা হাম। এবং বিগত সরকারের যে তারা যে টিকা আনেনি, তারা যে প্রকল্পটা বন্ধ করেছে, ইউনূস সরকার প্রকল্প বন্ধ করেছে, তারপরে আওয়ামী লীগ সরকার টিকা না আনার ব্যবস্থা করেছে, টিকা দেশে ছিল না, এবং শেষ পর্যন্ত ইউনূস সরকার বলছে যে দরকার নাই, এই টিকা যথেষ্ট হচ্ছে, আর লাগবে না। তো এই অবস্থায় কিন্তু আজকে হামটা এই সরকারের উপরে আপনার আবর্তিত হয়েছে। প্রথম সমস্যা হিসেবে প্রাকৃতিক একটা সমস্যা আমরা মোকাবেলা করছি। এরপর দেখেন, আমরা কি ভেবেছিলাম, বিএনপি কি ভেবেছিল, জনগণ কি ভেবেছিল যে ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ হবে, সেই যুদ্ধে সারা বিশ্বের মতো আমরাও বেকায়দায় পড়বো? আজকে সারা বিশ্বে তেলের দাম অনেক বেশি, সেই তুলনায় আমরা মাত্র 15 টাকা 20 টাকার মধ্যেই বাড়িয়েছি, এবং তাও আমরা পুরো 1 মাসের বেশি আমরা বাড়াইনি। আলবা বলতে বিএনপি সরকার বাড়ায়নি। কেন বাড়ায়নি? জনগণের উপরে চাপ কমানোর জন্য। ভর্তুকি দিয়ে সরকার এখনো চালাচ্ছে যাতে জনগণের উপরে প্রেশারটা কম থাকে। তো সেই অবস্থায় জনগণকে যেখানে বিএনপিকে যেখানে, সরকারকে যেখানে অ্যাপ্রিসিয়েট করা দরকার, সেখানে তারা করতেছে কি প্রতিনিয়ত ইস্যু খুঁজছে, ইস্যু সৃষ্টি করছে আর্টিফিশিয়ালি। এখন কি ক্যাম্পাসগুলোতে তারা একটা সংঘাত লাগিয়ে দিয়েছে। তারা মনে করছে, তারা আবার বাইরে হুমকি দিচ্ছে যে এই সরকারকে মানে ছাড় দিয়ে কথা বলা হবে না, এই সরকারকে ছাড় দেওয়া হবে না, এই সরকারকে এই বধ করা হবে, ওই করা হবে। এগুলো বলার তো এখনো সময় আসেনি। তাহলে দেখা যাচ্ছে তারা যে মৌলবাদী চিন্তা চেতনায় আবির্ভূত ছিল, এখনো আছে। এবং আজকে যে জঙ্গিদের কথা আসতেছে, আমরা ঠিক এই আলোচনাতেই ফিরতে চাই। একরম ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি, যেটি আসলে আমাদের অতিথি যে প্রসঙ্গটি টেনেছেন, যে আমরা দেখলাম যে পুলিশ সদর দপ্তর থেকে বলা হলো যে দেশের বিভিন্ন বড় বড় স্থাপনায় হামলার একটি আশঙ্কা আর মতো খবর তাদের কাছে আছে, এবং নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করছে। আপনার কাছে কি মনে হয় যে জঙ্গি হামলা হোক, নাশকতার পরিকল্পনা হোক, এই বিষয়গুলো আবারও মাথাচাড়া দিয়ে ওঠার মতো অবস্থা কি তৈরি হয়েছে দেশে? এবং একই সাথে আমরা জানি কেরানীগঞ্জে একটা মাদ্রাসাতেও বোমা তৈরি করার সময় সেটি পুরো বিস্ফোরিত হয়ে সেই বিল্ডিংও আসলে ভেঙে পড়েছিল। না, এটি খুবই উদ্বেগজনক বিষয়। আপনি দেখবেন, আমরা কয়েক মাস আগে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলছে বাংলাদেশে
আপনার জঙ্গিবাদী কোনো অস্তিত্ব আর নেই। মাত্র কয়েক মাস আগে কিন্তু আমাদের মানে শীর্ষ আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা কিন্তু বলছেন যে বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব আর নেই। অথচ দেখেন 3-4 মাস পর কিন্তু এখন আমরা সেই জঙ্গির, ওনারাই স্বীকার করছেন যে বাংলাদেশে জঙ্গির আবার হামলার আশঙ্কা, এখন তারা বিভিন্ন জায়গায় সর্বোচ্চ সতর্কতা অবস্থান করছেন। এটা আমাদের এটা আমাদের এই আপনার আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, তাদের আপনার তাদের যে গোয়েন্দা সোর্সের যে দুর্বলতা, এটা মানে বলার অপেক্ষা রাখে না। মাত্র কয়েক মাসের ব্যবধানে তারা এই ধরনের মানে কথাবার্তা মানে কিভাবে বলে, কয়েক মাস আগে এটা আমাদের কাছে যে তথ্য আছে মাত্র কয়েক মাস আগে তারা এই ধরনের মানে কথা বলছিলেন। এখন এটা বলার মানে হলো তাদের কাছে আসলে প্রকৃত কোনো তথ্য ছিল না, কোনো গোয়েন্দা রিপোর্ট বা কোথাও তাদের নজরদারি। এমনিতে জুলাই অভ্যুত্থানের কারণে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর মানে ব্যঙ্গে পড়েছিল, তো সেটারই যে মানে তারা যে আসলে সত্যিকারে জঙ্গি গোষ্ঠীর যে তৎপরতা তাদের নজরে নেই এবং তারা যে ভিতরে সংগঠিত হচ্ছে, এটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নজরে ছিল না, তাদের কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না। এই কিন্তু ভিতর তারা সংগঠিত হচ্ছে নতুন নামে। এখন এই জায়গাটায় আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর এখনই সতর্ক হওয়া উচিত। তাদের মানে দেরিতে হলো তাদের যে মানে এজাহারেরভুক্ত বা গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দিতে যে তথ্যটা তারা পেয়েছেন, এটার প্রেক্ষিতে যে এখন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়িয়েছেন, এটা ভালো, এটা সতর্কতার জন্য ভালো। কিন্তু এই জিনিসটা তাদের মানে শুধু ওই যে আপনার ডেলি রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের জঙ্গির যে টেরোরিস্টের যে ইউনিটগুলো যে ছিল, এদের কর্মকাণ্ডটা কী করছেন তারা, এতদিন তারা কোথায় ছিল, তারা কেন আমাদের এই যে বাংলাদেশে যে জঙ্গি গোষ্ঠীগুলো আবার যে সংগঠিত হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় হামলার জন্য বোমা বানাচ্ছে, তাহলে তারা কেন এটা বিস্ফোরণটা যদি না হতো, তা ওইখানে যদি গঠন, তাহলে তো ওইখানে যে তারা বোমা বানাচ্ছে, তারা মাদ্রাসার পরিচালনার নামে ভিতরে যে একটা মানে সারা দেশে হামলা চালানোর জন্য বোমা তৈরি করতেছে, তাহলে তো বিস্ফোরণ না হলে তো এটা ধরাই যেত না। এবং বিস্ফোরণ হওয়ার কারণে তারপর পরবর্তীতে তাদেরকে মানে সেই ঘটনার সূত্র ধরেই কিন্তু পুলিশে বলছে যে এই যে সেটার মানে সূত্র ধরে যাদেরকে অ্যারেস্ট করছে তারাই এখন স্বীকার করেছে তারা সারা বাংলাদেশে হামলা করার জন্য বোমা বানাচ্ছিল। তো এখন ওই বিস্ফোরণটা যদি না হতো তাহলে তো এই আসামিগুলো ধরা পড়তো না। তাদের এই ক্ষেত্রে আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা নজরদারি এবং তাদের আরও সতর্কতা হওয়ার জন্য এখন এটার বলার অপেক্ষা রাখে না। আমাদের আরও মানে যাতে বিশেষ করে আমাদের এখানে আপনার নানান কারণে আমাদের মৌলবাদী তারপরে ধর্মীয় যে গোষ্ঠীগুলো, এগুলো কিন্তু তৎপরতা অতীতে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। অতএব একটি রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর যে তারা থেমে গেছে তাদের কর্মকাণ্ড, এখন আপনার এই যে বিএনপি ক্ষমতায় আছে বা জামাত বিরোধী দল আছে, তারা মানে বসে থাকবে, বিষয়টা এমনটি নয়, এখানে দেখার বিষয় না। এখানে তাদের তৎপরতা থাকবেই। এটা আমাদেরকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হবে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে কি মনে হয় এই ধরনের পরিস্থিতি সামনের দিনগুলোতে, যেটি বারবারই বলা হচ্ছে যে গোয়েন্দা যে তথ্যগুলো সেগুলো গতবার যে ঘটনা ঘটে গেল কেরানীগঞ্জের এই বিস্ফোরণের ঘটনাটি, তারপর থেকেই তো তদন্ত শুরু হয়েছে, তখন কেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ধরনের কোনো নাশকতা বা জঙ্গিবাদ বাংলাদেশে নেই, কিন্তু এখন আবার বলা হচ্ছে যে নাশকতা করবার পরিকল্পনা করছিল বিভিন্ন সংগঠনগুলো। আপনি কি মনে করেন কিনা যে এ ধরনের নাশকতা করবার মতো সংগঠনগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠছে? আমার কাছে একটা বিষয় খুব ক্লিয়ার যে ইন শর্ট, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে এখানে আপনার স্পষ্টভাবে জঙ্গিবাদের যজুটা সামনে নিয়ে আসা হয়। আর এটা আসলে আওয়ামী লীগ ক্ষমতায় রাখার, আওয়ামী লীগকে অথবা আওয়ামী লীগ ক্ষমতা থাকার একটা ভিত্তি হিসেবে অতীতে কাজ করেছে। আপনি যদি বিএনপির আগের 4 দলীয় জোট সরকারের রেজিমটা দেখেন, তখনও কিন্তু আপনার 64 ডিস্ট্রিক্টে একই সাথে বোমা হামলা, তারপর আপনার আদালতে বোমা হামলা, তারপর বিভিন্ন ভাবে বাংলা ভাই ইস্যু, আরো বিভিন্ন আপনার ডিস্টারবেন্সের মধ্যে সরকার ছিল। কিন্তু সরকার তখনও যেইভাবে ম্যানেজ করেছে, আমার মনে হয় এখন যে সময়টা আসছে, এখন সরকারের হাতে আরো অনেক আপনার অনুকূল পরিবেশ। সরকার চাইলেই আপনার দৃশ্যমান বিরোধী দলের সাথে, যেটা ইতিপূর্বে ওয়াদুদ ভাই বললেন
আমি প্রথমত স্বীকার করে নিচ্ছি গণতন্ত্রে এই যে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করা, তাদেরকে কোনো না কোনো ভাবে আপনার চাপে রাখা, এটা কাজে দেয়। কিন্তু বাংলাদেশের বিএনপি সরকারের আপনার বিশেষ করে 9/11 এর পরের বাস্তবতায়, গ্লোবাল বাস্তবতায় বিএনপি সরকারের টিকে থাকার একটা বড় ভিত্তি হতে পারে তার বিরোধী দলের সাথে একটা শক্তিশালী সামঞ্জস্য এবং আপনার সমঝোতার সম্পর্ক। কারণ আপনি দেখেন যখন চট্টগ্রামে এই যে রক্তারক্তি ঘটনা ঘটলো, কে শুরু করেছে আমি সেটা নিয়ে বলবো না, আসলে এটা হয়তোবা শিবির শুরু করেছে, হয়তোবা ছাত্রদল শুরু করেছে, যেটাই হোক না কেন সরকার, যারা সরকারে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের প্রতি কিন্তু আপনার এই দায়টা বর্তা শেষ পর্যন্ত। সরকার দায় এড়াতে পারে না, কারণ বিরোধী দলে কিন্তু আপনার এই ধরনের কেওয়াস থেকে লস কম। মানে এটা হলো যে আপনি যদি টেকনিক্যাল হিসাব করেন, বিরোধী দল যত আপনার সরকার চাপে পড়বে তার তত আপনার হয়তো পলিটিক্সের সুযোগ আসবে। কিন্তু সরকার যেহেতু আপনার মানে দেয়ার ইন দ্য সিটিং দ্যাট আপনার দায়িত্বে আছে, তাদের কিন্তু আপনার লসটা বেশি। তো সরকারের উচিত হলো যে দূরত্বটা কমানো। হ্যাঁ, আমি কোন জায়গায় বিরোধিতা করব এবং আমার বিরোধিতাটাকে কন্ট্রোলের মধ্যে থাকবে কিনা। আমি শুরুতে যেটা বলছিলাম যে জুলাই সনদের প্রেক্ষাপটে যে গভর্নমেন্ট হয়তোবা, আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই যে আপনার সুন্দর চিন্তা আছে যে আমি আমার মতো করে এর চেয়ে ভালোভাবে করবো, যেটা আপনার গভর্নমেন্ট বলছে। কিন্তু আমার যে কনসার্নটা, এটা হয়তো বা গভর্নমেন্টের সময়টা পাবে কিনা। সিমিলারলি আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো বা জামাতে এই মুহূর্তে প্রধান প্রতিপক্ষ, কিংবা এনসিপি কে মনে হচ্ছে আমি বাড়তে দিব না, তাদেরকে আমি সবসময় চাপে রাখবো। কিন্তু একটা জিনিস আমাকে ভুলে গেলে চলবে না, অতীতেও কিন্তু একই ঘটনার কারণে বহির্বিশ্বে এই গভর্নমেন্ট আপনার সামহাউ কালার্ড হয়েছিল, যার কারণে গত আপনার 17 বছর ক্ষমতার বিএনপির বাইরে থাকার সাথে কিন্তু অভ্যন্তরীণ সম্পর্ক না, এটা কিন্তু এখানে গ্লোবাল পলিটিক্সও কাজ করেছে। সো একইভাবে এখন যে গভর্নমেন্ট আসছে, যদি আপনি ইভেন বিএনপি যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার সময়টাকে ফ্রেম করছে, এটা কিন্তু একটা আত্মঘাতী ফ্রেমিং। এবং বিএনপি এমন ভাবে এটাকে তুলে ধরছেন যে পুরো সময়টা ছিল জামাতের নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার। এটার মাধ্যমে কিন্তু দুইটা লস হচ্ছে। এখন যে বিএনপি গণঅভ্যুত্থানের পরে বাস্তবতা তার যে স্টেক অ্যাকচুয়ালি ছিল, যে কন্ট্রিবিউশনটা তার ছিল, যার কন্ট্রোলটা ছিল, এটা কিন্তু বিএনপি এটা থেকে নিজেকে দায়মুক্ত করছে। নাম্বার ওয়ান। এটার মাধ্যমে কি হচ্ছে, পুরো সময়টাকে বিএনপি বলে দিচ্ছে যে এটার মধ্যে আমার ওনারশিপ নেই। আমার ওনারশিপ কোথায়? আমার ওনারশিপ হলো নির্বাচিত সরকারের সময়। তো দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে কি, এই সময়টা যখন আপনি ধারণ করছেন, একটা গোষ্ঠীর উপর ছেড়ে দিচ্ছেন, তাহলে আওয়ামী লীগ যে নেগেটিভটা দিয়েছিল, ইন্ডিয়া পুরো অন্তর্বর্তী সময় যে নেগেটিভটা দিয়েছিল, বাংলাদেশে আপনার রেডিক্যাল দক্ষিণপন্থী শক্তির উত্থান ঘটছে এবং আওয়ামী লীগকে এখান থেকে বিতাড়িত করেছে মূলত জঙ্গিবাদী গোষ্ঠীটা, এটা কিন্তু এস্টাবলিশ হচ্ছে সামহাও, যেটার ফল কিন্তু বিএনপি। ফল বলতে যেটা ফল নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায়। আপনি আলাউদ্দিন মোহাম্মদ যে প্রসঙ্গগুলো তুলেছেন, আপনি কি তার সাথে একমত? আমাকে শেষ করতে দিবেন? হাতে সময় আসলে একটু কম। ঠিক আছে, আমাকে বলছেন? জি। হ্যাঁ, না, এটা তো আলাউদ্দিন ছোট ভাই, সে তো খারাপ বলছে না, তার অ্যানালাইসিসটা ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে জুলাই আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশের ফ্যাসিস্টের যেমন পতন হয়েছে, বিদায় হচ্ছে, ঠিক তেমনি ভাবে প্রশাসনিক বা গোয়েন্দা সংস্থা বলেন, সবকিছুরই কাঠামোটা ভেঙে গেছিল। তো ওই টাইমটাতে গোয়েন্দা মানে বা সরকারের প্রশাসনিক কাঠামো ভেঙে যাওয়ার মধ্য দিয়ে এখানে হয়তো জঙ্গিরা আবার পুনঃসংগঠিত হওয়ার জন্য চেষ্টা করেছেন। সেই হিসাবে ওই আজকের আগে, এই মুহূর্তের আগে গোয়েন্দা সংস্থা বা সরকার, প্রশাসন, সরকার বলবো না, প্রশাসন, যেহেতু সরকার মাত্র আসছে, প্রশাসন কিন্তু ওভাবে মানে ফাইন্ড আউট করেনি বা করতে পারেনি, সক্ষমতার একটা বিষয় ছিল। এখনো কিন্তু পুলিশ সহ অনেকেরই সক্ষমতার ঘাটতি আছে। তো সেই হিসাবে মানে জঙ্গিবাদের উত্থান হওয়াটা খুব বেশি অমূলক না, যেহেতু আমাদের দেশে এটা আগেও উদাহরণ আছে, বা আওয়ামী লীগ মাঝে মাঝে জঙ্গিবাদকে ক্রিয়েট করে নিজেদের অস্তিত্ব, যে আলাউদ্দিন বলল, সেটা হলো এই যে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এটা ঝুজুর ভয় দেখাতো ইউরোপকে, পশ্চিমাদেরকে বা ভারতকে, বুঝাতো যে আমি না হলে জঙ্গি দমন করার কেউ নেই। যার কারণে তারা যে 5 তারিখ যে শাপলা চত্বরে কি বলে আন্দোলনের হেফাজত ইসলামকে যেভাবে তারা আলোচনা করে কিন্তু নিয়ে আসছে,
আলোচনা করে নিয়ে আসছিল যে আপনারা আসুন, দাবি দাওয়া কি আছে উত্থাপন করুন, দাবি দাওয়া উত্থাপন করলে আমরা আপনাদের এগুলো পাশ করব। এটা কিন্তু তারা কৌশলে তাদেরকে নিয়ে আসে, নিয়ে এসে কিন্তু তারা ওখানে ফায়ার করে বা গ্যানেট সাউন্ড ইউজ করে বিভিন্ন কিছু করে তারা কিন্তু বহির্বিশ্বকে বুঝিয়েছে, দেখেন বাংলাদেশে কত টুপি, এই টুপিওয়ালা লম্বা জুব্বাওয়ালা এরাই কিন্তু জঙ্গি, এদেরকে দমন করতে হলে আমাকেই দরকার, আমি দেখুন কিভাবে দমন করেছি। তো আওয়ামী লীগ এটা একটা আর্টিফিশিয়াল পরিস্থিতি সৃষ্টি করে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতো বারবার। এখন তো বিএনপির সেই মেন্টালিটি নাই। তো আমার কাছে সন্দেহ হচ্ছে যে বর্তমান যে মানে বিরোধী দল আছে, যারা সংসদের বিরোধী দল যারা আছে বা বাইরের বিরোধী দল যারা আছে, ওদের শক্তি সামর্থ্য খুবই কম, কিন্তু ওদের টেরোরিজম চিন্তা করতে গেলে অনেক শক্তিশালী তারা টেরোরিজমের দিক থেকে। কারণ 80-র দশক থেকে শুরু করে তারা হাত কাটা, পা কাটা, রক কাটা, এই রাজনীতিটা তারা করে আসছিল। যদি এনসিপির মাত্র জন্ম হয়েছে, এনসিপিকে এই জায়গায় দায়ী করা যায় না, তবে এনসিপিকে একটা জায়গায় দায়ী করা যায়, তারা তো জুলাই আন্দোলনের হিরো, তারা তো আধুনিক মানুষের মানসিকতা নিয়ে তাদের মানে উত্থান। তারা কেন যে একটা ইসলামিক বা একটা মানে ধর্মীয় রাজনীতির সাথে, রাজনৈতিক দলের সাথে তারা জোট করলো, এটা আমার মাথায় আসে না। তারা নিজেদেরকে কিন্তু একটি সাম্প্রদায়িক শক্তির সাথে নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটিয়ে ফেলেছে। এই জায়গার থেকে তারা কবে কিভাবে বেরিয়ে আসতে পারবে আমি সন্দিহান। তাদের যে লেভেলটা লেগে গেছে, যে কালারটা লেগে গেছে, যে তারা মানে ধর্মীয় রাজনীতির সাথে তারা একাত্ম। এখানে জামাত ইসলামকে আমরা তাদের জন্ম থেকে যদি দেখি, তারা সেই স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা বা ইত্যাদি ইত্যাদি সংগঠন তারা করেছে, আমি কথাগুলো নামগুলো নিয়ে তাদেরকে খাটো করতে চাই না। তো ওই যে তাদের যে ফেরিটা ছিল, তাদের যে সূত্রটা ছিল, শুরুটা ছিল, এই শুরুটা দিয়ে এটাই প্রতীয়মান হয় যে জামাত ইসলাম এখন বিরোধী দলে এসে ক্ষমতা যাওয়ার জন্য, দেশে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য কেউ কেউ মনে করছে জঙ্গিবাদের উত্থান কি তারাই ঘটানোর চেষ্টা করছে। যদি তাই হয়, আমি জামাত ইসলাম বা বিরোধী দলকে অনুরোধ করব, আহ্বান করব যে এটা ঠিক হবে না, রাষ্ট্রের জন্য, দেশের জন্য কোনোভাবে ঠিক হবে না। ক্ষমতার মোহে ক্ষমতায় যাওয়ার জন্য এরকম কোনো ন্যারেটিভ আচরণ কোনোভাবে সঠিক হবে না। এই জায়গা থেকে আমাদের সবাইকে সরে আসা উচিত। তবে আপনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বান নিশ্চয়ই সকল রাজনৈতিক দলের কাছেই বার্তা যাবে। আমরা এবার একটু দেশের বাইরের খবর নিয়ে আলোচনা করতে চাই, এবং সেটি ইরান যুদ্ধ নিয়ে। কারণ এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে কম বেশি সবাই আসলে মোটামুটি জেনে গেছে যে ইসলামাবাদে দ্বিতীয় দফায় যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি আসলে হয়নি। আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে জানছিলাম, আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলছে যে মার্কিন প্রতিনিধি দল তারা ইসলামাবাদে পৌঁছায়নি। ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে আলোচনা আসলে সেখানে আর তারা করতে চায় না, তবে যুদ্ধবিরতি চলবে। কিন্তু কতটুকু তার উপরে আসলে বিশ্বাস করা যায়, এই প্রশ্ন বারবারই আসলে থাকে। অধ্যাপক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত হয়েছেন আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবার জন্য। আনিসুর রহমান, আপনার কাছেও নিশ্চয়ই কম বেশি আসলে খবরটি আছে যে ইসলামাবাদে যে দ্বিতীয় দফার যে বৈঠকটি ধারণা করা হচ্ছিল শুরু হবে, তার ঠিক মাঝখানেই আমরা আসলে দেখলাম গণমাধ্যমগুলো বলছে যে মার্কিন প্রতিনিধি তারা ফিরে গেছে, তারা ইসলামাবাদে আসেনি। আর ইরানের প্রতিনিধি যারা ছিল তারা তাদের বেশ কিছু দাবি দেওয়ার যে বিষয়টি সেটা তারা জানিয়ে তারা সেখান থেকে চলে গেছে। এক অর্থে আসলে বলাই যায় যে দ্বিতীয় দফার আলোচনাটি হলো না। তাহলে আসলে সামনে এই যুদ্ধের ভবিষ্যৎ কি দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যুদ্ধটি এখন ডিপ্লোম্যাটিক পর্যায়ে আছে, অর্থাৎ একটা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে। এর পিছনে যে মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নেগোসিয়েশন করার মাধ্যমে তাদের একটা এই যুদ্ধের মধ্যে ভিক্টোরির একটা ব্যাপার থাকবে যে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি, কারণ হলো হরমুজ এখন আমাদের নিয়ন্ত্রণে। এই ধরনের একটা প্রপাগান্ডা, এই ধরনের একটা প্রত্যাশা মার্কিন যুক্তরাষ্ট্রের থাকবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে ওয়েতে নেগোসিয়েশন করার চেষ্টা করছে সেটা অনেক বেশি প্রশ্নবোধক। বিকজ অফ পাকিস্তান এখানে নেগোশিয়েটিং রোল প্লে করছে। পাকিস্তান মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের কান্ট্রি হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের সংকটের জন্য চায়না, রাশিয়া এবং ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে আপনি ফ্রান্স এবং ব্রিটেন। সুতরাং এই সমস্ত চারটি যে দেশের কথা বললাম, এরা যদি নেগোশিয়েটিং রুলের মধ্যে থাকতো তাহলে সংকটটি সমাধান হওয়ার একটা সম্ভাবনা থাকতো, বা ইরান এখানে অনেক ভেবেচিন্তে
স্টেপ গ্রহণ করতো, কিন্তু নেগোশিয়েটিং রোল প্লে করছে পাকিস্তান, যেখানে পাকিস্তানের সাথে ইরানের সম্পর্কটা আপনি দেখবেন যে অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক এবং অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক একটা রাষ্ট্রের সম্পর্ক থাকে সেটা ইরানের সাথে কেমন। এই বাস্তবতাই পাকিস্তান এখানে একেবারে হচ্ছে যে ইউএস এজেন্ট হিসেবে নেগোশিয়েটিং রোল প্লে করার চেষ্টা করছে। এর সাথে পাকিস্তানের সাথে আছে সৌদি আরব, আছে মিশর এবং টার্কি। এখন আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, মুসলিম বিশ্বের 3টি কান্ট্রি, একটা পাকিস্তান যেটার পারমাণবিক অস্ত্র আছে, আরেকটা টার্কি, আরেকটা ইরান। এই 3টি রাষ্ট্রের মধ্যে কিন্তু আলাদা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এগেইনস্ট অফ ইসরায়েল এবং ইহুদি প্রশ্নে। এই রাষ্ট্র 3টির একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে। বিকজ অফ ইহুদি রাষ্ট্রটা একদিকে যেমন ইরানের অস্তিত্ব চায় না, আরেকদিকে পাকিস্তান তার জন্য একটা হুমকি, অন্যদিকে টার্কি তার জন্য একটা বিশাল বড় থ্রেট। এইবার তেহরান আক্রান্ত হয়েছে, আপনার 5 বছর পরে যে ইস্তাম্বুল আক্রান্ত হবে না এটার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই ডিপ্লোমেসিটার মধ্যেও এক ধরনের প্রবলেমেটিক ডিপ্লোমেসিকে আমরা হিসেবে আইডেন্টিফাই করতে পারছি। সুতরাং এখানে ডিপ্লোমেসি এক ধরনের রোল প্লে করছে এই যুদ্ধটাকে সলভ করার জন্য বা একটা নেগোসিয়েশন রোল প্লে করার জন্য। অন্যদিকে যুদ্ধের আর একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে এক ধরনের বড় ধরনের অ্যাটাক করার চিন্তা ভাবনা থাকবে বলে আমরা ধরে নিচ্ছি, এবং এই অ্যাটাকটা থাকবে খুব টার্গেটিং অ্যাটাক, এবং সেক্ষেত্রে যে মার্কিন যুক্তরাষ্ট্র উইন করবে এটাও বলা যাবে না। বিকজ ইরান কিন্তু ইতিমধ্যে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যতটুকু দুর্বলতা ছিল সেটাকে সেটি কিন্তু তারা ডেভেলপ আবারও করেছে। হচ্ছে সুতরাং শক্তিশালী যুদ্ধটি কোন দিকে করেছে। যাবে এটা আমাদের আরো একটু আপনি যে প্রসঙ্গটি আসলে তুললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে যে আবার দ্বিতীয় দফায় যুদ্ধটি শুরু করবে না এবং খুব কঠোরভাবে যে তারা আসলে সেটা মোকাবেলা করার চেষ্টা করবে, তখন আসলে কি হবে আমরা যদি তখন দেখি। কারণ ইরানও এরই মধ্যে তার যেই আকাশ সীমা সেটি হচ্ছে প্রতিরক্ষার বিষয়টি সেখানে জোরদার করেছে। চীন থেকে আমরা দেখেছি বেশ সামরিক অনেক অস্ত্র এরই মধ্যে ইরানে গেছে, তারা সহযোগিতা করছিল এর আগেও ড্রোন দিয়ে। আপনার কাছে কি মনে হয় একটু ভাই যে এখন এই যুদ্ধ সামনে যদি আবারও শুরু হয় তাহলে আসলে কি পরিণতি হতে পারে? ধন্যবাদ। আমার যেটা মনে হচ্ছে ভাই একটু দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকেই ইরানে জি ভাই শুরুতে যেটা বলছেন এখন যেটা হচ্ছে যে কূটনৈতিক যুদ্ধ, যেটা মানে আপনার মানে যেটা মানে আকাশপথে নৌপথে যে যুদ্ধটা হয়েছিল এখন এটা কূটনৈতিক যুদ্ধতে পরিণত হয়েছে। এখন আলটিমেটলি যেটা মনে হচ্ছে আপনার এই যুদ্ধ থেকে ইরান এবং আপনার যুক্তরাষ্ট্র দুইটা দেশেই তারা সম্মানজনকভাবে একটু তারা এক্সিটটা চাচ্ছে মনে হয় ডোনাল্ড ট্রাম্প আপাতত এই সম্মানজনক এক্সিটটার একটা পথ খুঁজতেছেন। তো সেই জায়গাটায় ইরানও সেখানে মানে সহজে তারা মানে এই সম্মানজনক এক্সিটটা দিচ্ছেন না। কোনো উইন উইন সিচুয়েশন, দুই পক্ষ কিন্তু উইন উইন সিচুয়েশনটা মানে কামনা করছেন, যাতে কোনো দেশ যাতে কারো কাছে পরাজিত হয়েছে এটা যাতে বোঝা না যায়। তো সেই জায়গাটায় মানে আজকে যে পাকিস্তানের মানে পররাষ্ট্রমন্ত্রী ফিরে গেলেন, তারপরে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি আসলেন না, এটা কিন্তু তাদের একটা মানে একটা কৌশল, এটা কূটনৈতিক কৌশল। সেই কৌশলটার আপনার এটা হয়তো বা দেখা যাবে আপনার। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু যেটা বলছেন যে আপনার প্রয়োজনে মানে ইরান টেলিফোন করলে পারেন, তাকে টেলিফোন করলে পারেন, শুধু তার মানে প্রতিনিধি 18 ঘন্টা জার্নিং করে এত তেল খরচ করে মানে পাকিস্তানে আসার প্রয়োজন কি। তো সেই জায়গায় আবার ইরানের যে প্রস্তাবগুলো কিন্তু সেগুলো মানে রেডি করতেছেন, তাকে দিচ্ছেন বা দিবেন এরকম একটা কথাবার্তা বলতেছেন। এখানে এখন অনেকটা নমনীয় মনে হচ্ছে, ট্রাম্পকে অনেকটা নমনীয় মনে হচ্ছে। আবার যুদ্ধ আবার শুরু করাটা মানে হয়তোবা যদি মানে খুবই ইরান যদি একবারেই মানে ছাড় না দেন, অনর অবস্থা থাকে, তখন হয়তো হতে পারে। তার মধ্যে মানে ইরানও হয়তোবা আমাদের যেটা মানে ক্যালকুলেশন, ইরানও হয়তোবা কিছুটা ছাড় দিতেও পারে হয়তোবা। যেই তাদের তো যুদ্ধ আপনার তাদের যে ক্ষয়ক্ষতি, তাদের যে মানে এতগুলো প্রাণহানি হলো, এগুলো সব ক্ষতিপূরণ পোষানোর জন্য তাদের তো একটু প্রয়োজন, একটু মানে বিরতি দেওয়া প্রয়োজন কিছুদিন। তো সেই জায়গাটায় মনে হয় দুই পক্ষ কিছুটা ছাড় দিয়ে হয়তো একটা ইতিবাচক একটা সম্মানজনক মানে এক্সিট দিকে যাওয়ার চেষ্টা করবে। তারপরও
রাজনীতি শেষ বলে তো কথা নাই, কূটনীতি শেষ বলে কথা নাই, শেষ পর্যন্ত কি হবে সেটা মানে সময় বলে দিবে আর কি। অবশ্যই, এবং আমরাও আসলে সবাই সেই আলোচনার এবং একই সাথে যুদ্ধবিরতির দিকে তাকিয়ে আছি সামনের দিনগুলোতে, যাতে দ্বিতীয়বার আর এই যুদ্ধটি শুরু না হয়। কারণ বৈশ্বিক যে অর্থনীতি এবং জ্বালানির যে সংকটের মধ্যে আসলে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিজেরাও কিন্তু পড়েছে, আমরা সেটাও আসলে কম বেশি জানি। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ অধ্যাপক আলিসুর রহমান যুক্ত হয়েছেন, এবং একই সাথে লুটন ইকরাম আপনাকেও। আবারও নিশ্চয়ই আগামীতে কথা হবে ৭১ জার্নালে। দর্শক নিশ্চয়ই আপনারাও আবার থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ সাথে থাকার জন্য।